ইতিহাসে পাতা ঘাঁটলে মাঝে মাঝে এমন সব অদ্ভুত ঘটনার কথা জানা যায় যা সত্যি বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। আজকের আলোচনা ঠিক তেমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা নিয়ে। অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত গ্রেট এমু ওয়ার। ভাবা যায় একটা দেশের সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল পাখির বিরুদ্ধে যুদ্ধ করতে। প্রশ্নটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, উত্তরটা কিন্তু হ্যাঁ। আর এটা কোনো রূপকথার গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল একদল পাখির বিরুদ্ধে। আর বিশ্বাস করুন, সেই যুদ্ধে তারা খুব বাজেভাবে হেরেও গিয়েছিল। চলুন এই অদ্ভুত লড়াইয়ের আগাগোড়া গল্পটা শোনা যাক। আচ্ছা, তো এই গল্পের শুরুটা হয়েছিল পশ্চিম অস্ট্রেলিয়ায়। সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরের। তখন সেখানে অর্থনৈতিক আর পরিবেশগত দুটো সংকটই একসঙ্গে এমনভাবে ঘনীভূত হচ্ছিল যা পরে একটা জাতীয় কেলেঙ্কারির জন্ম দিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল বলি। প্রথম বিশ্বযুদ্ধের পর সরকার থেকে অনেক প্রাক্তন সৈন্যকে চাষবাস করার জন্য কিছু জমি দেওয়া হয়, কিন্তু সেই জমিগুলো খুব একটা উর্বর ছিল না। তার উপর ১৯২৯ সালে বিশ্বজুড়ে যে মহামন্দা গ্রেট ডিপ্রেশন শুরু হলো, তার ধাক্কায় এসে লাগলো অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও। গমের দাম গেল একদম পড়ে, কৃষকরা তো ঋণের বোঝায় একেবারে ডুবে গেলেন। আর ঠিক এই রকম একটা ভয়াবহ সময়েই হাজার হাজার এমু পাখি তাদের বার্ষিক মাইগ্রেশন বা পরিযায়ন শুরু করল। সব মিলিয়ে যাকে বলে একেবারে গোদের ওপর বিস্ফোরা। একবার সংখ্যাটা ভাবুন তো, প্রায় ২০,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন, আনুমানিক ২০,০০০ এমু পাখি খাবারের আর জলের খোঁজে ক্যাম্পিয়ান জেলার খামারগুলোতে এসে হাজির হল। ওদের কাছে এটা ছিল বেঁচে থাকার লড়াই, কিন্তু বেচারা কৃষকদের জন্য এটা ছিল আক্ষরিক অর্থে একটা দুঃস্বপ্নের মতো। এ বিশাল পাখির পাল কিন্তু শুধু কষ্ট করে ফলানো গমই খাচ্ছিল না, ওরা ক্ষেতের উপর দিয়ে দৌড়ে ফসল মারিয়ে নষ্ট করছিল। আর সবচেয়ে বড় সর্বনাশটা করছিল খরগোশ আটকানোর জন্য যে বেড়াগুলো দেওয়া ছিল সেগুলো ভেঙে দিয়ে। আর সেই ভাঙা বেড়া দিয়ে খরগোশের দল ঢুকে যা তাণ্ডব চালাচ্ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। কৃষকরা তখন সত্যি সব দিক থেকে একেবারে নিরুপায়। এই রকম একটা পরিস্থিতিতে হতাশ কৃষকরা সরকারের কাছে একটা অদ্ভুত আবদার নিয়ে হাজির হলেন। তারা বললেন, এই পাখির উপদ্রব থামাতে সেনাবাহিনীর সাহায্য চাই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, সরকার তাদের এই অদ্ভুত অনুরোধের রাজিও হয়ে গেল। তৎকালীন যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, স্যার জর্জ পিয়ার্স, তিনি ভাবলেন, আরে বাহ, এটা তো সৈন্যদের জন্য টার্গেট প্র্যাকটিসের একটা দারুণ সুযোগ। এই ভেবেই তিনি রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারিকে পাঠিয়ে দিলেন পাখি মারার অভিযানে। একবার চিন্তা করুন, পাখির বিরুদ্ধে যুদ্ধ করতে কিনা নামানো হচ্ছে দেশের সেনাবাহিনীকে। অবশ্য সেনাবাহিনী বলতে কিন্তু বিশাল কোনো দলবল ছিল না। মেজর জিপিডব্লিউ মেরেদিথের নেতৃত্বে গিয়েছিল মাত্র ৩ জন সৈন্য, কিন্তু তাদের সাথে যা ছিল তা শুনলে অবাক হতে হয়। 2টো লুইস মেশিন গান আর সাথে ১০,০০০ রাউন্ড গুলি। লোকবল কম হলেও অস্ত্রশস্ত্রের কোনো অভাব ছিল না। তো সৈন্যরা তো ভেবেছিল, আরে এ তো জলভাত, যাব আর সব পাখিকে উড়িয়ে দিয়ে আসব। কিন্তু এমুদের মাথায় যে অন্য কিছু ঘুরছিল তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। আর এখান থেকে কিন্তু গল্পের আসল মজাটা শুরু। দিনটা ছিল ১৯৩২ সালের ৪ঠা নভেম্বর। সৈন্যরা একটা বাঁধের কাছে ওত পেতে বসেছিল। টার্গেট ছিল প্রায় ১,০০০ এমু। তাদের প্ল্যান ছিল খুব সহজ, পাখিরা জল খেতে এলেই মেশিনগান চালিয়ে দেবে। কিন্তু যা ঘটল তা এক কথায় হাসির খোরাক। মাত্র ১২টা এমু মারতে না মারতেই একটা মেশিনগান গেল বিগড়ে। আর সেই সুযোগে বাকি হাজারখানেক পাখি এমন দৌড় দিল যে চোখের পলকে উধাও। সৈন্যদের প্রথম বড় অভিযানটা একেবারে ফ্লপ। আর এখানেই সেনাবাহিনীর স্ট্র্যাটেজি আর এমুদের ট্যাকটিক্সের মধ্যেকার তফাৎটা পরিষ্কার হয়ে গেল। সৈন্যরা একদিকে এক জায়গায় বসে গুলি চালানোর চেষ্টা করছে, আর অন্যদিকে এমুরা কি করছে, ওরা হঠাৎ করে ছোট ছোট দলে ভাগ হয়ে এদিক ওদিক এমনভাবে দৌড়াচ্ছে যে নিশানা করাই মুশকিল। ওদের গতি এত বেশি ছিল যে চলন্ত ট্রাকের ওপর থেকে মেশিনগান চালিয়েও লাভ হচ্ছিল না। মনে হচ্ছিল পাখিরা যেন গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়ে এসছে। পরিস্থিতি দেখে অভিযানের যে কমান্ডার ছিলেন মেজর মেরিডিথ, তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে বলেছিলেন, এই পাখিদের মতো বুলেট সহ্য করার ক্ষমতা যদি আমাদের একটা ডিভিশনের থাকত, তাহলে ওরা পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর মোকাবেলা করতে পারত। ওরা তো ট্যাঙ্কের মতো মেশিনগানের সামনে দাঁড়িয়ে থাকে। এই একটা কথাতেই বোঝা যায় সৈন্যরা এমুদের দেখে ঠিক কতটা তাজ্জুব বনে গিয়েছিল। আচ্ছা, তাহলে এই যে এত কাণ্ড হলো, এই যুদ্ধের ফলটা আখির কি দাঁড়ালো? চলুন এবার সেটাই একটু খতিয়ে দেখা যাক। এই সংখ্যাগুলো দেখলেই আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে। সেনাবাহিনী দ্বিতীয় দফায় প্রায় ১০,০০০ রাউন্ড গুলি খরচ করে মেরেছিল মোটে ৯৮৬টা এমু।
অন্যদিকে সরকার যখন বাউন্টি সিস্টেম চালু করল, মানে প্রত্যেকটা মৃত এমুর জন্য পুরস্কার ঘোষণা করল, তখন সাধারণ মানুষ মাত্র 6 মাসে 57,000-এরও বেশি এমো মেরে ফেলে। তফাৎটা দেখতে পাচ্ছেন? সেনাবাহিনীর অভিযানটা যে কী পরিমাণ ব্যর্থ হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখেন। শেষমেশ যা হওয়ার তাই হলো। খবরের কাগজে এই নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেল, চারদিকে তীব্র সমালোচনা। এই চাপের মুখে সেনাবাহিনী তাদের অভিযান বন্ধ করতে বাধ্য হয়, আর এই তথাকথিত যুদ্ধ অস্ট্রেলিয়ার ইতিহাসে একটা লজ্জাজনক ব্যর্থতার অধ্যায় হয়ে থেকে যায়। তো এই অদ্ভুত লড়াইয়ের পর কি পড়ে রইল? পড়ে রইল একটা হাসির গল্প আর একটা বিশাল লম্বা বেড়া। চলুন এর উত্তরাধিকার বা লেগাসিটা একটু দেখি। এর চেয়ে বড় আয়রনি আর কি হতে পারে বলুন তো? ভাবুন, একদিকে দেশের সেনাবাহিনী এমুদেরকে ফসলের শত্রু মানে উপদ্রবকারী প্রাণী হিসেবে মারতে গেছে, আর অন্যদিকে সেই দেশেরই অন্য সৈন্যরা গর্ব করে তাদের পোশাকে এমুর পালক আর ছবি লাগিয়ে ঘুরছে, কারণ এমু যে তাদের জাতীয় প্রতীক। এই ব্যাচটা দেখুন, একই প্রাণী, অথচ একদিকে শত্রু আরেকদিকে সম্মানের প্রতীক। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তাহলে আসল সমাধানটা এলো কোথা থেকে? দুটো জিনিস থেকে, যা সেনাবাহিনীর মেশিনগানের চেয়ে অনেক বেশি কাজের প্রমাণ হয়েছিল। এক, ওই যে বললাম বাউন্টি সিস্টেম বা পুরস্কার প্রথা। আর দুই, যেটা ছিল একটা স্থায়ী সমাধান, সেটা হলো বেড়া। স্টেট ব্যারিয়ার ফেন্স নামের সেই বেড়াটাকে আরও বাড়িয়ে 1200 কিলোমিটারের থেকেও লম্বা করা হয়েছিল। আর সেই বেড়া কিন্তু আজও আছে। আসলে মূল সমস্যাটা ছিল দুটো ভিন্ন জীবনধারার সংঘাত। এমু হলো একটা যাযাবর প্রাণী। ওরা বেঁচে থাকার জন্য বিশাল এলাকা জুড়ে ঘুরে বেড়ায়। ওদের এই যাযাবর জীবনযাত্রার সঙ্গে মানুষের তৈরি করা ছোট ছোট বেড়া দিয়ে ঘেরা খামারের ধারণাটা কোনোভাবেই মিল ছিল না। এটা আসলে ছিল প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের একটা জলজন্তু উদাহরণ। এই পুরো অদ্ভুত ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একটা দেশের জাতীয় প্রতীক ঠিক কখন মানুষের কাছে উপদ্রব বা সমস্যা হয়ে ওঠে? এই ঘটনাটা আমাদের মানুষ, প্রকৃতি আর জাতীয় প্রতীকের মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে সেটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।